বাংলাদেশের মুক্তিযুদ্ধের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে দুইবার সমাধান হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। ঢাকা সফরে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের তিনি বলেন, অতীত ভুলে কোরআন সুন্নাহর নির্দেশনা অনুযায়ী হৃদয় পরিষ্কার করে দুই দেশের নাগরিকদের একসাথে সামনে এগিয়ে যাওয়া উচিত। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, অমীমাংসিত বিষয় সুরাহা নিয়ে ইসাক দারের দাবির সাথে একমত নয় ঢাকা। দুই দেশের মধ্যে এদিন ৬টি চুক্তি ও সমঝোতা স্মারকও সই হয়েছে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। বাংলাদেশের সাথে দীর্ঘদিনের সম্পর্কের অচলাবস্থার বরফ গলানোর লক্ষ্য নিয়ে ঢাকায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সাথে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানকে সাথে নিয়ে প্রাতরাশ বৈঠক করেন ইসহাক দার। এ সময় ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা করে দুই পক্ষ। দেশটির বাণিজ্যমন্ত্রী জানান, দ্রুত দুই দেশের মধ্যে চালু হচ্ছে সরাসরি ফ্লাইট। The company which will be following up with this route will inshallah soon be finalized within 2 months' time, and we'll be inshallah looking forward in connecting Bangladesh and Pakistan. সেখান থেকে হোটেল সোনারগাঁওয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন ইসহাক দার। ঘণ্টাব্যাপী চলে দুপক্ষের বৈঠক। এরপর সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা বিলুপ্তকরণ চুক্তি সই করে দুই দেশ। এছাড়া বাণিজ্য সংক্রান্ত যৌথ কর্মদল গঠন, বাসস পাকিস্তান প্রেস কর্পোরেশন সহযোগিতা, দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে প্রশিক্ষণ এবং সাংস্কৃতিক বিনিময় সহ 5টি সমঝোতা স্মারক সই করা হয়। পরে গণমাধ্যমের মুখোমুখি হন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিনি বলেন, 1974 সালে প্রথমবার তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো এবং 2002 সালে দ্বিতীয়বার সে সময়ের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ ঢাকায় এসে 71-এর অমীমাংসিত বিষয়ে সমাধান করেছেন। 1974 and then early 2000 when General Musharraf visited, and he told the entire nation on behalf of the entire nation of Pakistan to the entire on behalf of Pakistan to entire nation of Bangladesh. So I think now what a religion, whatever Islamic teaching, what the Holy Quran, what the Sunnah of Muhammad sallallahu alaihi wasallam tells us, then you should have cleanest heart and move together, and we are a family. এদিকে এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, 71-এ গণহত্যার জন্য ক্ষমা চাওয়া, ক্ষতিপূরণ প্রদান এবং আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নেয়ার বিষয়ে নিজেদের অবস্থান আবারও পাক পররাষ্ট্রমন্ত্রীর কাছে স্পষ্ট করেছে ঢাকা। আনরিজলভড ইস্যুতে দুই দেশে একমত হলে তো সমস্যাটা সমাধান হয়ে যেত তাইলে তাদের মতো করে, তাই না? আমি তো বললাম আপনাকে যে আমরা আমাদের অবস্থানটা করেছি, ওনারা ওনাদের অবস্থানটা করেছে। একটি শুধু অগ্রগতি মনে করি আমি ছোট্ট একটু, সেটা হলো যে আমরা দুই পক্ষই একমত হয়েছে যে এই বিষয়গুলো আলোচনা করে সমাধান করা প্রয়োজন, যাতে করে আমাদের সম্পর্কের ক্ষেত্রে এগুলো বাধা হয়ে না আসে। দুই পক্ষ এ ব্যাপারে একমত হয়েছে যে আমরা একদিনে বসে এটা সমাধান করে ফেলতে পারি। সাধারণ নাগরিকদের ভিসার ক্ষেত্রে পাকিস্তান আমাদেরকে জানিয়েছে তারা অনেক ইজ করেছে, একদিনের মধ্যে ভিসা দিচ্ছে, ভিসা অন অ্যারাইভেল কোনো কোনো ক্ষেত্রে দিচ্ছে। প্রায় 13 বছর পর 2 দিনের সফরে ঢাকায় এসেছেন পাকিস্তানের মন্ত্রীরা। তাদের এই সফরের মাধ্যমে দুই দেশের চলমান সম্পর্ক আরও এগিয়ে যাবে এবং দুদেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। এ সময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এদিকে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে কুশল বিনিময় করেছেন ঢাকায় সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অসুস্থ জামাতের আমিরকে দেখতে যান তিনি। ডক্টর শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। এ সময় জামাতের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের সীমানা পুনর্নির্ধারণের আবেদনের শুনানিতে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে নির্বাচন কমিশনে। দুপুরে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার ও 4 কমিশনারের উপস্থিতিতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ দেয় কমিশনে। এই ঘটনাকে ভোট কেন্দ্র দখলে বিএনপির টেস্ট ম্যাচ বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। মনির হোসেন তপুর রিপোর্ট। হট্টগোলের মধ্য দিয়ে শুরু হলো প্রস্তাবিত সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার পক্ষে বিপক্ষে আবেদনের শুনানি। নির্বাচন ভবনের অডিটোরিয়ামে দুপুরে ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনে শুনানি চলাকালে মারধর করা হয় এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহকে। তিনি পুরো বিজয়নগর উপজেলা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া 3 আসন গঠনের দাবি জানিয়েছিলেন। এই আবেদনের বিপক্ষে বিএনপি নেত্রী রুমিন ফারহানা দ্বিতীয় দফায় বক্তব্য দেওয়ার চেষ্টা করলে হট্টগোল বাধে। এই ঘটনার সুষ্ঠু বিচারে বিএনপি নেত্রী রুমিন ফারহানাকে গ্রেফতার করে নির্বাচন কমিশনকে সক্ষমতার প্রমাণ দেওয়ার দাবি জানায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বাংলাদেশের মানুষ আবার গুন্ডাতন্ত্রের দিকে যেতে চায় না। বাংলাদেশের মানুষ আবার 1-11 মঞ্চস্থের জন্য অপেক্ষা করছে না। আবার যদি একটি সুষ্ঠু, অবাধ, আমাদের গ্রহণযোগ্য, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে চায়, তাহলে এই নির্বাচন কমিশনের আমরা বস্তুনিষ্ঠ পেশাদারিত্বের ভূমিকায় আমরা দেখতে চাই। এভাবে নির্বাচন কমিশন যেভাবে দলকানা একটি দলের প্রতি, একটি দলের এজেন্ডা বাস্তবায়নে যেভাবে নির্লজ্জের মতো কাজ করছে, সেটি আমাদের যে নির্বাচনমুখী আমরা হচ্ছি সেটির অন্তরায় বলে আমরা মনে করছি। আত্মপক্ষ সমর্থন করে বিএনপি নেত্রী রুমিন ফারহানা জানান, প্রথমে তাকেই ধাক্কা দেওয়া হয়, তাতে করে তার লোকজন এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়। যেটা 15 বছরে হয় নাই সেটা আজকে হয়েছে। অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে। যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়। তো ঠিক আছে, ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই, তাই না? সেটাই হয়েছে। হট্টগোলের পর পুনরায় অন্যান্য আসনে শুনানি অনুষ্ঠিত হয়। 4 দিনের শুনানির প্রথম দিন কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলার 18টি আসনের শুনানিতে 429টি আপত্তি জানানো হয়। একই সাথে পুনর্নির্ধারিত আসনের পক্ষে পরামর্শ দেওয়া হয় 382টি। প্রশাসনিক ব্যবস্থাকে অগ্রাধিকার গণ্যে উপজেলা এবং থানা ইউনিটকে যতদূর সম্ভব আমরা অখণ্ড রাখার চেষ্টা করেছি। এই ঘটনার প্রতিবাদে এনসিপি জানায়, মঞ্চস্থ নির্বাচন চায় না বাংলাদেশ। দলমত নির্বিশেষে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে কমিশনকে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের মৃত্যুর পর তার ময়নাতদন্ত রিপোর্ট পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট চিকিৎসককে নানা রকম হুমকি দেওয়া হয়েছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই দেয়া জবানবন্দিতে ড রাজিবুল ইসলাম জানান, এনএসআই, ডিজিএফআই, জেলা পুলিশের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা ও সাচিবের রংপুর মেডিকেল কলেজের সভাপতি তাকে এই হুমকি দেন। এ নিয়ে 7 দিনে আলোচিত মামলায় সাক্ষ্য দিলেন মোট 20 জন। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন চিশতি। জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 6 দিনে সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের 16 জন সাক্ষী। রাজসাক্ষী হওয়া আসামি চৌধুরী মামুনের উপস্থিতিতে রোববার সাক্ষ্য দেন আরও 4 জন। তাদেরই একজন রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ড রাজিবুল ইসলাম। তিনি জানান, হুমকির মুখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের ময়নাতদন্ত রিপোর্ট 4 বার পরিবর্তন করতে বাধ্য হন তিনি। উনি যখন পুলিশ প্রশাসন এবং সাচিবের চাহিদা মতো রিপোর্ট দিতে চাচ্ছিলেন না, তখন তাকে ভাইস প্রিন্সিপাল মাহফুজ সাহেবের রুমে ডেকে নিয়ে যাওয়া হয়। ডেকে নিয়ে যে সাচিব প্রধান এবং পুলিশের 2 জন কর্মকর্তার নাম উনি বলেছেন, সেইখানে উপস্থিত থাকে, তারপর চাপ প্রয়োগ করা হয় এবং বলা হয় এটা নেত্রীর চাহিদা, এইভাবেই দিতে হবে। তখন উনি বাধ্য হয়ে গণনা সঠিক রেখে শুধুমাত্র গান শট শব্দটা বাদ দিয়ে মতামত
দিয়েছেন। এদিকে 2013 সালে মেহেরপুরে তারেক মোহাম্মদ সাইফুল ইসলামকে গুমের পর হত্যার মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। অন্য যেহেতু উনি একটা মামলায় আটক ছিলেন, এখান থেকে এখানে পিডব্লিউ যোগে আজকে হাজির করা হয়েছে এবং আজকে তাকে এই মামলায় সোন অ্যারেস্ট দেখে জেল কাস্টডিতে পাঠানো। একই আদালত প্রসিকিউশনের আবেদনে আওয়ামী লীগ সরকারের 16 বছরের গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মামলার তদন্ত প্রতিবেদন দিতে 26 অক্টোবর পর্যন্ত সময় দিয়েছেন। এছাড়া শাপলা চত্বর সহ দেশের বিভিন্ন এলাকায় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের হত্যা ও নির্যাতন সহ মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার থাকা 4 আসামিকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।